প্রকল্পগুলো ইমপ্লিমেন্ট করছে না, সে নাকি জানেই না যে ইমপ্লিমেন্ট হচ্ছে না। এমএলএ গুলো চুরি করছে, তার মধ্যে পল্টু বাবু একজন। চুরি করছে, দুর্নীতি করছে, লোকের জমি কেড়ে নিচ্ছে, গুন্ডামি করছে, কিন্তু মুখ্যমন্ত্রী কিছু জানেই না। কালনায় ধুমধুমার সিদ্ধার্থর আক্রমণের পাল্টা জবাব দিলেন পল্টু বাগ। ছেলের নামে কুকথা, আদালতের হুঁশিয়ারি বিধায়ক দেবপ্রসাদ বাগের। ব্রিজ থেকে পুকুর ভরাট, কালনায় মুখোমুখি সিদ্ধার্থ মজুমদার ও দেবপ্রসাদ বাগ। নির্বাচনের আগে পারদ চড়ছে কালনায়। মনোনয়ন জমা দেওয়ার আগেই একে অপরকে তোপ দাগলেন দুই হেভিওয়েট নেতা। সিদ্ধার্থ মজুমদারের তীব্র আক্রমণের পাল্টা জবাব দিলেন বিদায়ী বিধায়ক দেবপ্রসাদ বাগ ওরফে পল্টু বাগ। অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম কালনার রাজনীতি। সকালে মনোনয়ন ফাইল জমা করতে যাওয়ার আগে একটি নির্বাচনী সভা থেকে দেবপ্রসাদ বাগকে তীব্র আক্রমণ করেন সিদ্ধার্থ মজুমদার। তার নিশানায় ছিল কালনার উন্নয়ন থেকে শুরু করে বিধায়কের ব্যক্তিগত জীবন। আর সেই আক্রমণের পরই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্ফোরক প্রতিক্রিয়া দিলেন দেবপ্রসাদ বাগ। সিদ্ধার্থ মজুমদারের তোলা উন্নয়নের অভিযোগ নস্যাৎ করে বিধায়ক প্রশ্ন তোলেন, যদি সদিচ্ছার অভাবই থাকতো তবে রাজ্য সরকার কেন অধিকাংশ জমি অধিগ্রহণ করলো? কেনই বা মাটি পরীক্ষার কাজ সম্পন্ন হলো? ফেরিঘাট থেকে টাকা তোলার অভিযোগও সরাসরি খারিজ করে দিয়েছেন তিনি। তার দাবি, ভিত্তিহীন অভিযোগ করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। পুকুর ভরাটের অভিযোগ প্রসঙ্গে তিনি মনে করিয়ে দেন, পৌরপতি থাকাকালীন তিনি বহু পুকুর সংস্কারের উদ্যোগ নিয়েছিলেন। তার সাফ কথা, কালনাকে না চিনে উল্টোপাল্টা মন্তব্য করা হচ্ছে। সবথেকে চাঞ্চল্যকর বিষয় হলো ব্যক্তিগত আক্রমণ। নিজের ছেলেকে নিয়ে সিদ্ধার্থ মজুমদারের করা কটূক্তি একদমই ভালোভাবে নেননি বিদায়ী বিধায়ক। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই নোংরা রাজনীতির বিরুদ্ধে তিনি আইনের দ্বারস্থ হবেন। ভোটের আগে এই বাকযুদ্ধ ঘিরে কালনার রাজনৈতিক পরিবেশ এখন টগবগ করে ফুটছে। একদিকে উন্নয়নের দাবি, অন্যদিকে দুর্নীতির অভিযোগ। শেষ পর্যন্ত কালনার মানুষ কার ওপর ভরসা রাখবেন? আপনার কি মনে হয়? কমেন্ট বক্সে অবশ্যই জানান। কালনার রাজনীতির প্রতিটি মুহূর্তের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। কালনা থেকে রীতা ভট্ট। বিজেপির কালনা বিধানসভার প্রার্থী মনোনয়নপত্র জমা দেওয়ার আগে একটা পথসভা থেকে আপনাকে তীব্র ভাষা আক্রমণ করলো। বিভিন্ন বিষয় নিয়ে সে আক্রমণ করলো, আপনার ব্যক্তিগত থেকে শুরু করে বিভিন্ন কারাপশন বিষয়ে, মানে তথ্যভিত্তিক সে করার চেষ্টা করলো। এই বিষয়ে আপনি কি বলবেন? কি বলেছেন? তিনি বলেছেন যে দুর্নীতি কালনায় সর্বত্র হয়েছে এবং যেখানে ঘাটের ব্রিজ হচ্ছে না তার একমাত্র কারণ হচ্ছে ঘাটের টাকা নিয়ে এখানকার মানে প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন নেতাদের কাছে টাকা যায় এবং আপনাদের ব্যক্তিগত আপনার শিক্ষকতা যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছে এবং সেইখানে বেশ কিছু উন্নয়নে যে কারাপশন হচ্ছে সেগুলো নিয়েও কথা বলেছে। দেখুন, প্রথম কথা হচ্ছে কেন যে ব্রিজের জন্য রাজ্য সরকার টাকা বরাদ্দ করেছে এবং ব্রিজ হবে। গতকালকে মুখ্যমন্ত্রী একটি জনসভায় এসে তিনি বলেছেন, এবং ব্রিজটা যে হবে তার প্রাথমিক যে কাজগুলো, যেখানে একটা ব্রিজ করতে গেলে পরে প্রচুর জমি কিনতে হয়, সেই জমিগুলোর মধ্যে আমাদের এপারে প্রায় 97.65, প্রায় ধরুন 98% জমি আমরা ইতিমধ্যে কিনেছি, প্রায় 100 কোটি টাকা দিয়ে। 100 কোটি টাকার মতন লেগে আমরা এই জমিগুলো আমাদের এপারে কেনা হয়ে গেছে, ওপারেও কেনা হয়েছে। আর যেটা 2% মতন জমি আমরা এখনো পর্যন্ত পাইনি, যারা বিজেপি করে ওই এলাকার লোক, আমি নাম ধরে বলে দিতে পারি, তারা এই ব্রিজটা যাতে না হয় সেটার জন্য হচ্ছে যে কোর্টে গেছিলো, হাইকোর্টে একটা মামলা করেছিল। মামলাটা 13-14 মাস পর্যন্ত চলেছিল। চলার পর কোর্ট একটা রায় দেয় যে রাজ্য সরকারকে, যে এরা জমির দাম আরও বাড়ানোর জন্য বলছে, আপনারা বিবেচনা করুন। বিবেচনা করেই দামটা ঠিক করা হয়েছে। কারণ হচ্ছে এই যে 2% যারা বিজেপি করে, যারা জমি দিল না, তাদের জ্ঞাতার্থে জানায় 98% যারা জমি দিল তারা রেট সম্বন্ধে কিচ্ছু জানে না, তারা দিয়ে দিল, বোকা তারা। আর এরাই হচ্ছে কেন অত্যন্ত চতুর। তাহলে রাজ্য সরকারের ব্রিজ করার বিষয়ে আগ্রহ আছে, রাজ্য সরকার করতে চায়, তার জন্য জমি কিনেছে, প্রায় 98% জমি কেনা হয়েছে। দ্বিতীয় পর্যায়ে যেটা কাজ হয় সেটা হচ্ছে যে মাটি পরীক্ষা। আপনারা কিছুদিন আগে আপনাদের চ্যানেলেই আমি দেখেছি যে মাটি পরীক্ষার জন্য বড় বড় মেশিন বসেছে, মাটি পরীক্ষা হয়েছে। তাহলে যদি পদ্ধতিটা যদি বলেন, তাহলে পদ্ধতিটা হচ্ছে অনগোয়িং পদ্ধতি। একটা হচ্ছে জমি কেনা প্রাথমিক স্তর, দ্বিতীয় স্তর হচ্ছে যে মাটি পরীক্ষা, তৃতীয় স্তর হচ্ছে যে টেন্ডার। তাহলে জমি
কেনা হয়ে গেছে, মাটি পরীক্ষা হয়ে গেছে, পরবর্তীকালে টেন্ডারটা হওয়ার পর কাজটা শুরু হবে। তাহলে রাজ্য সরকার কাজটা করতে আগ্রহী। দ্বিতীয় জিনিস যিনি অভিযোগ করছেন যে ঘাটের হচ্ছে এখানে যে গাদা টাকা আমরা পাই, ঘাট হচ্ছে ই অকশনের মাধ্যমে প্রতি বছর টেন্ডার করা। ই অকশন মানে হচ্ছে এখানে যে হয়তো উনি তো অধিক শিক্ষিত উনি পুরুষ মানুষ শিক্ষিত, যাই হোক উনি অধিক শিক্ষিত নিশ্চয়টা জানি। ই অকশন মানে হচ্ছে এখানে যে ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি অংশগ্রহণ করতে পারেন। যারা ই অকশনে অংশগ্রহণ করবেন এবং সর্বোচ্চ দর দেবেন তিনিই হচ্ছেন যে ঘাট 3 বছরের জন্য পরিচালনা করতে পারবেন। আর এই অকশনটা করে কালনা পৌরসভা। আমি পৌরসভার কেউ নই, অতএব আমার নামে যে ব্লেমটা দিচ্ছে বা অভিযোগটা করছে, সেই অভিযোগটা যদি উনি প্রমাণ করতে পারেন, আমি আপনাদের অন ক্যামেরা বলছি, আমি আমার প্রার্থীপদ প্রত্যাহার করে নেবো, আমি ভোটেই দাঁড়াবো। উনি যদি প্রমাণ করতে পারেন যে ঘাট থেকে আমি 1 টাকা নিই। দ্বিতীয় কথা হচ্ছে কিনা যে ঘাটের যা দর আছে, এবং ঘাটটা আপনারা একটু খোঁজ নিলেই দেখতে পাবেন যে ঘাটের যারা শ্রমিকরা আছে, যারা হচ্ছে কিনা যে মাইনের সিস্টেমে চাকরি করেন, ওই ই অকশন যারা ডেকেছেন ইজারাদারদের আন্ডারে, তাদেরই ঠিক মতন ওরা স্যালারি বাড়াতে পারে না, এই নিয়ে বিক্ষোভ থাকে। অর্থাৎ ঘাট নিয়ে যেটা বলছে সবটাই মিথ্যে কথা, মাঝে মাঝে বাজার গরম করবার জন্য বলছে। আর একটা জিনিস দেখলাম, উনি আমার ব্যক্তিগত আমার ছেলেকে নিয়ে একটা আক্রমণ করেছে, আমার ছেলেকে খুনি টুনি অনেক কথা বলেছে। দেখুন, মামলাটা হয়েছিল 2016 সালে। আমার ছেলের রায় বেরিয়ে গেছে, মহামান্য আদালত বলেছে যে যে ঘটনাকে কেন্দ্র করে এই এফআইআরটা করা হয়েছে তার সঙ্গে কুণাল বাগ কোনো রকম যুক্ত না। তাহলে ও কোর্টকে চ্যালেঞ্জ করছে। আমি কিন্তু ওনার এগেনস্টে মামলা আবার করছি, কারণ ওকে কোর্টেই কিন্তু উত্তরটা দিতে হবে। তার মানে কোর্ট যে রায়টা দিয়েছে সেই রায়টা ভুল, ও আজকে দাঁড়িয়ে প্রকাশ্যে এই কথাগুলো বললো, ওকে কিন্তু কোর্টেই উত্তরটা দিতে হবে। তৃতীয় জিনিস হচ্ছে কিনা যে উনি বলেছেন যে কালনা শহরে যা পুকুর ভরাট হয়েছে সেই পুকুর নাকি আমি ভরাট করেছি। উনি যদি প্রমাণ করতে পারেন, এখনও আমি অন ক্যামেরা বলছি, উনি যদি এটা প্রমাণ করতে পারেন, আমি কিন্তু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব না। যে আমার সময় বা আমি থাকতে থাকতে কালনা শহরে একটা পুকুর ভরাট হয়েছে, সেই পুকুরগুলো, কারণ জেনে রেখে দিন, পুকুর ভরাট হলে পরে তার জন্য বিএলআরও আছে, বিডিও সাহেব আছে, বিডিওরা আছেন, বিএলআরও আছেন, স্থানীয় স্তরে পুলিশ প্রশাসন আছেন, সর্বস্তরের হচ্ছে কিনা যে মানুষজন আছে, এখানে এসডিও অফিস আছে। অতএব একটা পুকুর যদি ভরাট করে, গঙ্গা থেকে যদি কোনো মাটি তোলে, তার জন্য বিএলআরও দপ্তর আছে, বিডিও আছেন, এসডিও আছেন, সবাই মানে পাশ কাটিয়ে গেল, সব দায়টা হচ্ছে কিনা যে কালনার এমএলএ। আমি এখনও আপনাদের অন ক্যামেরা বলছি যে এত প্রশাসন, এত দপ্তর থাকার পর এত সহজ নয় যে কালনা শহরে পুকুর ভরাট করার মতো। উনি যদি প্রমাণ করতে পারেন যে একটি শহরের পুকুর আমার সময় ভরাট হয়েছে আর তার সঙ্গে আমি যুক্ত, আমি অন ক্যামেরা বলছি, মৌখিকভাবে না, অন ক্যামেরা বলছি, আমি আমার প্রার্থীপদ প্রত্যাহার করে নেবো। তবে ওনার সঙ্গে আমার কোর্টে দেখা হবে, এটুকু আপনাদের বলতে পারি। আপনি এই যে নির্বাচনে প্রার্থী হয়েছেন এবং আপনি মানুষকে উন্নয়নের বিষয়ে আপনি মানুষকে জানাচ্ছেন, কি কি জিনিস রাখছেন? ব্যক্তিগত আক্রোশ প্রতিরোধ বাদ দিয়ে আপনি মানুষের কাছে পৌঁছচ্ছেন। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যে কাজগুলো করেছে, সেই কাজগুলো, কিছু কাজ আছে রাজ্য সরকারের, কিছু কাজ থাকে কেন্দ্র সরকারের। যিনি এখন পদপ্রার্থী হয়েছেন বিজেপি, তার কাছে তো দুটো আমার প্রশ্ন। একটা হচ্ছে কিনা যে আপনি যখন এত আত্মবিশ্বাসী ভোটে জিতবেন, তাহলে এত মানুষের নাম ভোটার লিস্ট থেকে, জেনুইন ভোটার লিস্টের নাম কেটে দিচ্ছেন কেন? 14,000-এর ওপরে কালনা বিধানসভার মাইনরিটি দিয়ে নিয়ে, মানে মুসলমান সম্প্রদায় সহ, মুসলমান সম্প্রদায়ের তো প্রায় 98-99% যেখানে ভোট আছে, 98-99% উড়িয়ে দিচ্ছে। এত মানুষের ভোটার লিস্ট থেকে বাদ দিচ্ছেন কেন জেনুইন ভোটার? এবং প্রমাণ দিয়ে দেবো, কেউ হচ্ছে কিনা যে 65 সালে ভোট দিয়েছে তার এখন নাম নিয়ে কেটে দিচ্ছে। এত নাম বাদ দিচ্ছেন কেন? দ্বিতীয় কথা হচ্ছে কিনা যে কেন্দ্রের যে প্রকল্পগুলো ছিল 2021 সালের পর থেকে আমরা গ্রামে গ্রামে গিয়ে দেখছি মানুষ কাঁদছে। রাজ্য সরকার যে বাড়িটা দিয়েছে সেই বাড়িটা পেয়েছে, কিন্তু রাজ্য সরকারের তার অল্প ক্ষমতার মধ্যে, সীমিত ক্ষমতার মধ্যে তারা করে যাচ্ছে, রাজ্য সরকার করছে। সেই জায়গা থেকে যেখানে বাড়ির দরকার আমার এই মুহূর্তে কালনা বিধানসভায় 10,000, সেখানে ধরুন বাড়ি হয়েছে মাত্র 500। এই জায়গাটা থেকে দাঁড়িয়ে হচ্ছে কিনা যে সাধারণ মানুষ তো প্রশ্ন ওদেরকে করছে যে 21 সালের পর থেকে প্রধানমন্ত্রী যে গৃহ নির্মাণ, প্রধানমন্ত্রী যে আবাস নির্মাণ, তার টাকা কেন বন্ধ করে রেখেছেন? উত্তর দিন। 100 দিনের টাকা বন্ধ, গ্রামের যে মেরুদণ্ড, মানে হচ্ছে কিনা যে অর্থনৈতিক যে মেরুদণ্ড, সেটা ভেঙে দিয়েছে। গরিব মানুষদের 100 দিনের কাজ বন্ধ, সড়ক যোজনার টাকা বন্ধ,
এরপরেও মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত প্রকল্পগুলো আছে যেভাবে পৌঁছে দিয়েছে সেইগুলোই আমাদের মূল হাতিয়ার। আর আমরা সেটাই বলছি যে দেখুন 2021 সালে ক্ষমতায় আসতে পারেনি বলে এই প্রতিহিংসার রাজনীতি ওরা করেছে। যদি কোনো কারণে কোনো জায়গায় যদি ওরা সিট আবার বেশি পায়, এই 77টা পেয়েছে বলে এই অবস্থা, যদি এখানে যদি বাংলা থেকে যদি ওরা 80 কি 82টা সিট যদি পেয়ে যায়, আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন। আরও কিছু যা যা কেন্দ্রের যে সমস্ত প্রকল্পগুলো আছে, যেগুলো হচ্ছে কিনা যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজস্ব প্রকল্প তৈরি করে আবার হচ্ছে কিনা যে মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দিচ্ছে, সেগুলো সব বন্ধ হয়ে যাবে। এদের কাজ অন্য কিছু না, হচ্ছে কিনা যে প্রকৃত ভোটারের নামকে বাদ দাও, অর্থনৈতিকটাকে হচ্ছে কিনা যে একবারে ভেঙে দাও। কারণ হচ্ছে কিনা যে এই যে যাদের ভোটার লিস্টের নাম বাদ দিচ্ছে, দুদিন পরেই দেখবেন বলবে আধারের সঙ্গে ভোটার কার্ডের লিঙ্ক চাই, তাহলে ভোটার কার্ড বাতিল মানে আধার কার্ডটাও বাতিল হয়ে যাচ্ছে, লিঙ্ক করতে পারবে না। তারপরেই দেখবেন ওরা ব্যাংকে চিঠি করে বলবে যে এই সমস্ত মানুষদের হচ্ছে কিনা যে কেওয়াইসি দিন, কেওয়াইসি না দিলে পরে বলবে কিনা যে টাকাগুলো হোল্ড করে রাখো। এই হচ্ছে চক্রান্ত, এবং এই চক্রান্তে বিজেপির টপ থেকে একদম উপর থেকে নিচ পর্যন্ত সবাই যুক্ত আছে। এবং আমি আপনাদের মাধ্যম দিয়ে বলবো, গেলে পরে এদেরকে অন্ততপক্ষে আটকে রেখে প্রশ্নগুলো করুন যে ভোটার লিস্টে নাম বাদ দিয়ে দিলেন কেন। আপনাকে কালনার রূপকার বলতো, নতুনভাবে বিধায়ক হিসেবে আসলে আপনি কোন কোন জিনিসগুলোর উপরে নজর দেবেন? দেখুন, আমি শিলান্যাসে বিশ্বাসী নই, আমি যে কাজগুলো করি উদ্বোধনে বিশ্বাসী। আমি আজ পর্যন্ত কোনো শিলান্যাস করি না, আর আমি ক্যামেরার সামনে ওই সাংবাদিক নিয়ে আমি ঘুরেও বেড়াই না। গত 5 বছর নিশ্চয়ই আপনারা সাংবাদিকতা করছেন, দেখেছেন। আমি ওই একটা দুটো সাংবাদিক নেবো বা হচ্ছে এখানে যে ইউটিউবার চ্যানেলকে নিয়ে ঘুরে বেড়ানোর ব্যক্তি আমি নেই। যা কাজ করেছি এখনো পর্যন্ত বলতে পারি, আমার বিধায়ক তহবিলে বিন্দু বিসর্গ পয়সার পড়ে নেই। আপনারা নিকুজি রাস্তা যান না, গিয়ে দেখতে পাবেন এই রাস্তা কোনোদিন এইরকম হতে পারে এটা ওরা স্বপ্নেও ভাবতে পারেনি। আপনি বাগনাপাড়ার রাস্তায় চলুন, বাগনাপাড়ার রাস্তা যে এই ধরনের হতে পারে এটা স্বপ্নেও ভাবতে পারেনি। আপনি গঙ্গার ওপারে, উনি জানেন না গঙ্গার ওপারেও আমাদের একটা জায়গা আছে, পোয়ালডাঙ্গা নতুন চর বলে। নতুন চর পোয়ালডাঙ্গাতে পিচের রাস্তা হতে পারে, ওখানকার গ্রামবাসীরা জানতেই পারত না। ওখানে একটা হচ্ছে কিনা যে ওই আলের উপর দিয়ে যাতায়াত করতো, এবং মানুষ জানতে মানে বুঝতে পারেনি যে কোনোদিন এখানে পিচের রাস্তা হতে পারে, আপনার হচ্ছে সাঁকো হতে পারে। আপনি চলুন, গিয়ে দেখে আসবেন, চলুন। আমি কোনোটাই উদ্বোধন করিনি, আমি সবটাই হচ্ছে করে দেওয়ার পরে ওখানকার মানুষ নেতাদের বলেছি তোরা নিজেরাই ফিতে কেটে নিবি, ও সাংবাদিকও ডাকতে হবে না। হলো, মানুষ এটা দেখবে। প্রচুর কাজ করেছি, যে কাজগুলো হচ্ছে কিনা যে আপনাকে গিয়ে দেখতে হবে কোন কোন কাজগুলো করা হয়েছে, কোন কোন কাজগুলো করেছি। গোপেশ্বর মন্দির, আমাদের রাস্তাটা যে হতে পারে এটা অনেকের ধারণা ছিল না, কারণ ওখানে কিছু বাজার টাজার বসে, তারা হচ্ছে কিনা যে ওই রাস্তাটা কিছু করতে দিত না। সরকার পরিবর্তন হওয়ার পর, আমি বিধায়ক হওয়ার পর ওদেরকে বুঝিয়ে টুঝিয়ে যে রাস্তাটা যেভাবে করা হয়েছে, আপনারা গেলে একবার দেখে আসবেন। আগামী দিনের নতুন কিছু চিন্তা ভাবনা? নতুন দিনের অনেক কিছু চিন্তাভাবনা আছে। আর সব থেকে যেটা আমি কালনা বিধানসভায় করেছি সেটা জেনে রাখুন, কালনা বিধানসভায় শান্তি প্রতিষ্ঠিত করেছি। কালনা বিধানসভার একটা সময় যা যা ছিল তার থেকে এখন আপনি কোনোরকম কিছু শুনতে পাবেন না। আজকে সরস্বতী পুজো বলুন, দুর্গা পুজো বলুন, মানুষ একটা আতঙ্কের মধ্যে দিন কাটাতো যখনই হচ্ছে শোভাযাত্রা বেরোতো। যখনই কোনো পুজো মানেই হচ্ছে কেন যে মারামারি, পুজো মানেই হচ্ছে কেন যে শোভাযাত্রা মানেই ভাঙচুর। আজকের দিনে দাঁড়িয়ে মানুষ শান্তিতে শোভাযাত্রা বেরোনোর পর, পুজোর সময় যে কোনো পুজোতেই আপনার শোভাযাত্রা বেরোনোর পর মানুষ আফসোস করে আবার 1 বছর অপেক্ষা করতে হবে। এই যে ভয় ভীতির পরিবেশ কালনা থেকে দূর করতে সক্ষম হয়েছে, এটাই মানুষ কিন্তু চায়। আমাদের সাধারণ ঘরের মানুষের দেখবেন একটা বক্তব্য আছে, খায় না খায় শান্তিতে যেন থাকে। আর বিজেপি যেটা করার চেষ্টা করছে আপনারা দেখেছেন, কালকেই দেখছিলাম একটা ভিডিও, আপনাদের মাধ্যম দিয়ে দেখছিলাম। আমার উত্তর একটা, মানুষ কিন্তু খেলনা নয় যে যখন খুশি যা খুশি তাই করবেন। দয়া করে এইভাবে খেলবেন না মানুষদের সঙ্গে। কী করছেন এগুলো? প্রত্যেকটা দিন মানুষের নাম কেটে দিচ্ছেন, এগুলো কি হচ্ছে? আপনি মাইকে বলুন না, আমি আপনাদের অন ক্যামেরা বলছি, সিদ্ধার্থবাবুকেও একটা ঘোষণা করতে বলুন, মাইকে দাঁড়িয়ে উনি ঘোষণা করুন যে তৃণমূল পদপ্রার্থী পল্টু বাগ ভোটে না দাঁড়ালে এই মানুষগুলোর প্রত্যেকের আবার নাম ফিরে পাবে 24 ঘন্টার মধ্যে। আমি অন ক্যামেরা কথা দিচ্ছি, আমি প্রার্থী হব না, প্রার্থীপদ প্রত্যাহার করে নেব। যে মানুষগুলোর নাম আপনারা ভোটার লিস্ট থেকে কেটে দিলেন সেই নামগুলো যুক্ত করুন। আমি এক্ষুনি প্রার্থীপদ প্রত্যাহার করে নিচ্ছি, কারণ আমার কাছে মানুষ আগে। এরা যদি এদের যদি নামগুলো যদি আবার যুক্ত করা যায়, এদের যদি প্রকৃত ভোটার যারা, তাদের ভোটাধিকার
প্রয়োগ করতে পারে আমি আমার প্রার্থী হওয়ার প্রত্যাহার করে নিচ্ছি। উনি দাঁড়ান না, আমার কোনো আপত্তি নেই, কিন্তু দয়া করে এইভাবে মানুষগুলোর নাম কেটে দেবেন না, মানুষগুলোকে আত্মহত্যার জায়গায় নিয়ে যেতে বাধ্য করবেন না।